আসসালামু আলাইকুম। গণভোট না আলু, এই স্লোগানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যারা বৈষম্যহীন সমাজের কথা বলি, আমরা কেমন বৈষম্যহীন সমাজ চাই, এই স্লোগানের মধ্যে তার একদম উজ্জ্বল প্রমাণ রয়েছে। একদম যে আসলেই আমরা কেমন বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে আলু চাষিরা ন্যায্য দামের জন্য হাহাকার করতেছে। এর পক্ষে যদি কেউ কথা বলে এবং অযথা যদি কেউ কোনো টাকা খরচ করতে চায়, আর সেটা যদি বলা হয় এই কাজ না করে যদি আপনি এটা করেন, তাহলে কেমন রিয়াকশন আসতে পারে, সাধারণ মানুষের পক্ষে কথা বললে কেমন রিয়াকশন আসতে পারে, সেটা আমরা পাচ্ছের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির কাছ থেকে দেখলাম। ঢাকা ইউনিভার্সিটি, যারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের একটা জায়গা বলা হয়, কারণ ঢাকা ইউনিভার্সিটিতেই তো সবচেয়ে মেধাবীরা পড়ে। অবশ্য যদি এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 500-700 ইউনিভার্সিটির মধ্যে পড়ে না, এটাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমরা কতটা শিক্ষিত, আমরা ওয়ার্ল্ডে কী পরিমাণ সুনামের সাথে পড়াশোনা করি, এটা দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটি, যা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 500 ইউনিভার্সিটির মধ্যে নেই, সেই মেধাবীদের জায়গা তারা স্লোগান দেয় গণভোট না আলু। এ হচ্ছে আমাদের বৈষম্যহীন সমাজ। এই বৈষম্যহীন সমাজের মানুষের জন্য, যারা শেখ হাসিনার অধীনে সরকারি চাকরি করতে চেয়েছিল, পুলিশ হতে চেয়েছিল, বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেট হতে চেয়েছিল, বিসিএস ক্যাডার হয়ে এগুলো হবে তারা, এই স্বপ্ন নিয়ে তারা আন্দোলন শুরু করেছিল। ঢাকা ইউনিভার্সিটির কয়টা জানি মানুষ মারা গিয়েছিল এই আন্দোলনে, সম্ভবত 7-8 হাজার হবে তো, তাই না? এই ইউনিভার্সিটির যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা তো অনেক মানুষ মারা গিয়েছে, অনেক রক্ত দিয়েছে। এর ফলেই তো শেখ হাসিনার পতন হয়েছে, তাই না? আচ্ছা, শেখ হাসিনা যদি তাদের এই দাবি মেনে নিত, ঠিক আছে, কোটা সিস্টেম রাখলাম না, বা কোটা সিস্টেম 5% নিয়ে আসলাম, যদি এটা 15 তারিখের আগে করতো, যদি সাধারণ মানুষ নামার আগে করতো, তাহলে আজ কী হতো? শেখ হাসিনা বাংলাদেশে থাকতো নাকি থাকতো না? দেখেন, আমি বলি, আমার সরকারি চাকরি করার কোনো দিন ইচ্ছা ছিল না, তারপরে আমি এই আন্দোলনে সমর্থন দিয়েছি, মাঠে দেখেছি। আমি কোনো দিন সরকারি চাকরির ফর্ম পর্যন্ত তুলিনি। আমার সরকার নতুন করে যে 35 করছে, এখানে কিন্তু এখন আমি সরকারি চাকরি করার মতো অ্যাপ্লাই করতে পারবো, আমার সেই বয়স এখনও আছে। কিন্তু আমার কোনো দিন ইচ্ছাও হয়নি। বলতে পারেন আমি মেধাবী না, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়িনি, আমি বুয়েটে পড়িনি, আমি মেধাবী না। আমি যেখান থেকে পড়ছি সেখানকার অনেকজন সরকারি চাকরির জন্য ট্রাই করে, আমার কোনো দিন ইচ্ছাই হয়নি। আমি চিন্তা করছি, সরকারি চাকরি করে যদি সঠিক পথে কেউ থাকতে চায়, মানে শুধু সরকারি বেতন যা পায় আর সরকার যে নিয়মকানুন বলে দিছে, সরকারি চাকরি করলে কিন্তু আপনি কোনো ব্যবসা করতে পারবেন না, এটা জানার কথা, যদিও মানে না মানুষ। তো সরকারি চাকরি করার পরে যদি সরকারি চাকরির যে বেতন, সেই বেতন দিয়ে আপনার চলতে হয়, তাহলে আপনার নুন আনতে পান্তা ফুরাবে এই অবস্থা। আপনি ঢাকা শহরে থাকতে পারবেন না ফ্ল্যাট ভাড়া করে। তাহলে আমি ওই চাকরি করব কেন? আমার ইচ্ছা ছিল আমি প্রাইভেট চাকরি করব, নিজে বিজনেস করব। এই জন্যে সরকারির প্রতি আমার ইন্টারেস্ট নেই, কারণ আমি এত কম টাকা দিয়ে চলতে পারবো না, আমার বেশি টাকা লাগবে। আর যদি সরকারি চাকরি করি, আমার যে বেতন হবে, ঢাকা শহরে 40,000 টাকা বেতন নিয়ে আপনি এইবার চলতে পারবেন না। তারপরে মানুষ সরকারি চাকরির পিছনে কেন দৌড়ায়? 2 নাম্বার ইনকামের জন্যে। আর আসছে নতুন বন্দোবস্তের কথা বলতে, নতুন সংস্কার, তারপরে কি? বৈষম্যহীন সমাজ। একটা কথা মাথায় রাখবেন, বৈষম্যহীন সমাজ হয় না। আপনি ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়তে পারেন, ন্যায্যতার ভিত্তিতে সমাজ গড়তে পারেন, বৈষম্য থাকবেই। যেমন আপনি মনে করেন একটা বিসিএস ক্যাডারকে যে সম্মান দিবেন, একটা রিস্কাওয়ালাকে সেই সম্মান দিবেন না, কিন্তু ন্যায্যতা, আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে পারেন, যার হক যতটুকু আপনি তাকে ততটুকু দিতে পারেন, এটা হচ্ছে ন্যায্যতা। আপনি ন্যায্যতার সমাজের কথা বলতে পারেন, কিন্তু বৈষম্য থাকবেই।
যদি বৈষম্য না থাকে তাহলে আপনি আপনার ওয়াশরুম পরিষ্কার না করে মেথরকে ডেকে আনেন কেন? আপনি আপনার ওয়াশরুম পরিষ্কার করেন। আপনি তো এখনও বৈষম্যহীনতা চান, তো MA পাস করে এসে আপনি মেথরে চাকরি করবেন না। সো সেই বিষয়গুলো আপনার বুঝতে হবে। আর কৃষকের জন্য কথা বলার জন্যই মানুষ রাজনীতি করে, দেশের সাধারণ মানুষ, কর্মহীন মানুষ, সবার জন্যই। আমি তো এটাকে সমর্থন করি, খুব ভালোভাবে সমর্থন করি, যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হলে এক খরচে হয়ে যাবে, ঝামেলা শেষ। আর দ্বিতীয় হচ্ছে, যেহেতু গণভোট করার মতো টাকা আছে, ফরেন সার্ভিস একাডেমিতে কোটি কোটি টাকার খাবার খাইতে পারে, তাহলে এই টাকাগুলো কিছু স্টোরের জন্য, পেঁয়াজের স্টোরের জন্য তো খরচ করুক, এবং আলু চাষিদের কিছু টাকা পয়সা দিক সরকার। জনগণের জন্যই তো, এটাও তো জনগণের জন্যই, তাই না? তারা লস খেয়েছে, তাদেরকে আপনি দিবেন না? তাদেরকে দেন, তাহলেই তো হয়ে যায়। আরেকটা কথা, গণভোট আগে হয়ে গেলে কি সুবিধা পাবেন? এই যে সনদগুলা হচ্ছে, এই সনদগুলোর জন্য যে দল যেগুলো সংস্কারে রাজি হয়েছে, তারা ক্ষমতায় আসলে তারা সেইগুলো বাস্তবায়ন করবে। অনেকেই বলছে এখানে বিএনপি বাধা দিচ্ছে। বিএনপির বাধা দেওয়ার কী আছে? বিএনপি যদি ক্ষমতায় না আসতে পারে, বাধা তারা দিবে কীভাবে, তাই না? এই জিনিসগুলো কি এই মেধাবীদের মাথায় ঢুকে না? তথাকথিত মেধাবী, ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে নিজেকে বীর ভাবা শুরু করে। আরে ভাই, তুমি যে ভার্সিটিতে পড়াশোনা করতেছো সেই ভার্সিটি ওয়ার্ল্ডে টপ 500 ইউনিভার্সিটির ভিতরে নাই। এটা একবার ভাবো যে তুমি কি ধরনের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো। এদেশে অনেক মানুষ আছে যারা দেশের বাইরে যায় টপ 10 ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করতেছে। তাদের তুলনায় তুমি কি একবার ভাবছো? তোমার মেধা কোন জায়গায়, তুমি ভাবছো? এত উড়ো না ভাই। যেদিন ঢাকা ইউনিভার্সিটি টপ 100 ইউনিভার্সিটির মধ্যে আসবে, সেদিন একটু ভাব নিও যে আমরা টপ 100 ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করি। তার আগে ওই ভাব নিও না। কেমন মেধাবী সেটা তো জানাই যায় না। যদি এতই মেধাবী হতো, তাহলে তো অটো মডিফাই করে দেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি, যেখানে পড়ার জন্য মানুষ অধিক আগ্রহে বসে থাকে, তারা অটো মডিফাই করে একটা গাড়ি বানাইতো না, নিজে নতুন কিছু তৈরি করতো। আকিজর্সে ভালো কিছু বানায়, প্রাইভেট কোম্পানি। নিপু নামে এক ভাই আছে, যে হচ্ছে স্পোর্টস কারগুলো হচ্ছে মডিফাই করে। ও কিন্তু বুয়েটে পড়েনি, ও কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেনি, ঠিক আছে, ডিপ্লোমা করা। ওনাকে দেখেন, কিছু শিখতে পারবেন মডিফাই কাকে বলে। তো এইসব বৈষম্যহীন সমাজের কথা বলে লাভ নেই। বৈষম্য তৈরি হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে। তারা নিজেদের এলিট ভাবতে শুরু করে। এই বিষয়গুলো সাধারণ মানুষের বোঝা উচিত। আমি একটা কথা বলবো, আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেন। আর সংস্কার এইসব চাপিয়ে দেওয়ার বিষয় না। প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজের মতো করে চিন্তা করে, সে যেটা মনে করে যেটা দেশের মানুষের জন্য ভালো হবে, সে এভাবে কথা বলে, এভাবে কাজ করে এবং মানুষের কাছে এটা ডেলিভার করে। এরপর মানুষ যদি তাকে বিশ্বাস করে তাকে ভোট দিবে, না বিশ্বাস করলে তাকে ভোট দিবে না। আমরা একটা সুন্দর ভোটিং পদ্ধতি চাই, যেখানে কোনো জোর জবরদস্তি চলবে না। সুন্দর করে মানুষ তার স্বচ্ছন্দে নিজের প্রার্থীকে ভোট দিতে পারবে, আমরা এইটা চাই। যদি জামাত ক্ষমতায় যায়, বিএনপি যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছে উল্টায় দিবেন, দিয়ে আপনার যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো তো অবশ্যই আপনারা চিন্তা করেন যে এটা মানুষের ভালো হবে না, তাই তো আপনারা ওই নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তাই না? প্রত্যেকজনই জনগণের কথা ভাবেই নোট অফ ডিসেন্ট দিছে, তো সেগুলো আপনি বাস্তবায়ন করেন না, বাকিগুলো বাস্তবায়ন করে ফেলবেন যতগুলো আপনার পছন্দ। যেহেতু আপনি রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ, আপনি নিজে জনগণের জন্য ভাবতে পারেননি, আমেরিকা থেকে ভাড়া করে আনতে হয়েছে লোকজনকে, যেন তারা আপনাদের কীভাবে সংস্কার করতে হয় এটা দেখাই দিয়ে যাবে, তারপরে আপনার ওইভাবে দল চালাবেন। আপনারা তো ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলই না। যদি দল হইতেন তাহলে নিজেদের মাথায় এমন কিছু থাকতো, অন্যের লিখে দেওয়া ফর্মুলা নিয়ে এত পড়ে থাকতেন না। আল্লাহ হাফেজ।